জয় হিন্দ, জয় ভারত, ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, আজকের যে ক্লাসটি সেটা কি হিস্ট্রি ক্লাস। কি ক্লাস? হিস্ট্রি। দেখো, হিস্ট্রি ক্লাস আজকের, যেটি এসএসসি জিডির জন্য তোমাদের এই ক্লাসটি। দেখো, আজকের ক্লাসটি একটু বড় হবে, কারণ আজকে আমরা পাল বংশ এবং সেন বংশ পুঙ্খানুপুঙ্খভাবে জানবো। এছাড়াও যদি আমরা দেখি দাক্ষিণাত্যের যে বংশগুলো রয়েছে বা দক্ষিণ ভারতের যে বংশগুলো রয়েছে সেগুলোর থেকেও কিন্তু আজকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই দক্ষিণের বংশগুলো কি কি? দেখো, চালুক্য বংশ রয়েছে প্রথমেই। কি বংশ? চালুক্য বংশ। নেক্সট যে বংশটা আমরা কভার করবো সেটা হচ্ছে কি রাষ্ট্রকূট বংশ। তারপরে পড়বো আমরা পল্লব বংশ এবং সবার শেষে পড়বো আমাদের চোল সাম্রাজ্য বা চোল বংশ। তো আজকে আমরা টোটালি 6টা বংশ সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানবো। তো ভিডিওটা একটু লেন্দি হবে, ম্যারাথন ক্লাসের মতোই হবে। তো তোমরা খুব দীর্ঘভাবে, মানে খুব ধৈর্য সহকারে তোমরা কিন্তু ক্লাসটি দেখবে, কারণ ক্লাসটি তোমাদের জন্য নিয়ে এসেছি যারা যারা তোমরা এসএসসি জিডি এক্সাম দিবে বলে মনস্থ করেছো, তাদের জন্য কিন্তু এই ক্লাসটি। ঠিক আছে? তো ক্লাসটি খুবই গুরুত্ব হতে চলেছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, তোমরা যারা আমাদের এই চ্যানেলে বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে কিন্তু প্রেস করে দেবে। আর তোমরা ক্লাসটি অবশ্যই বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করো। তার আগে বলে রাখি, আমাদের এই রুটিনটা নতুন রুটিন তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে। তোমরা যারা যারা আমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছো যে স্যার ক্লাসগুলি আরো বাড়িয়ে দিন, ক্লাসগুলি বাড়িয়ে দিন, তার জন্য তোমাদের দেখো বাংলা ডিফেন্স একাডেমিতে প্রত্যেকদিন আমাদের কিন্তু ক্লাস হচ্ছে। কি কি ক্লাস হচ্ছে? হিন্দি, ম্যাথ, জিকে, রিজনিং ক্লাস চলছে কিন্তু। এবং প্রত্যেক দিনেই আমাদের বলতে গেলে দুটো করে ক্লাস হচ্ছে, একটা সকাল একটা রাত্রে বা সন্ধ্যায় বলতে পারি আমরা। তো রবিবার আমাদের হিন্দি ক্লাস সকাল 9টার দিকে পাচ্ছ, অঙ্ক ক্লাস পাচ্ছ 7টার সময়। সোমবার সেম পাচ্ছ তোমরা কি কারেন্ট অ্যাফেয়ার্স সকালবেলা, হিস্ট্রি ক্লাস পাচ্ছ আমাদের সন্ধ্যা 7টার সময়, আজকে যেটা চলছে এখন। মঙ্গলবার ক্লাস পাচ্ছ তোমরা রিজনিং সকাল 9টার দিকে, অর্থনীতিকে ক্লাস পাচ্ছ তোমরা 7টার সময়। বুধবার পাচ্ছ তোমরা স্ট্যাটিক জিকে ক্লাস আর অঙ্ক ক্লাস পাচ্ছ রাত্রের দিকে বা সন্ধ্যায় পাচ্ছ। বৃহস্পতিবার আমার যেমন আসতেছে কি হিস্ট্রি আর জিওগ্রাফি থেকে, হিস্ট্রি এন্ড জিওগ্রাফি থেকে পাচ্ছ তোমরা প্রিভিয়াস ইয়ার সেট এসএসসি জিডি, আর সন্ধ্যা 7টা সব পাচ্ছ তোমরা হিন্দি ক্লাস। শুক্রবার পাচ্ছ তোমরা আমার ক্লাস, কিন্তু অন্যান্য স্যারদের ক্লাস একটি করে পাবে। পলিটি ক্লাস পাচ্ছ তোমরা সন্ধ্যা 7টার সময়। শনিবার পাচ্ছ আমার ক্লাস ভূগোল সকাল 9টার সময় এবং রিজনিং ক্লাস পাচ্ছ তোমরা 7টার সময়। তো এই হলো আমাদের ক্লাসের রুটিন। তোমরা এখনো যারা দেখোনি আর বা জানো না আমাদের এই ক্লাস রুটিনটা সম্পর্কে, তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট মেরে নেবে এবং এই ক্লাসগুলি কখন কোন ক্লাস হচ্ছে সেগুলো দেখার চেষ্টা করবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকে যে বংশটা সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের প্রথম যে বংশটা সেটা হচ্ছে পাল সাম্রাজ্য। তো পাল সাম্রাজ্য সম্পর্কে আমরা বিস্তারিতভাবে পড়ি। দেখো, পাল সাম্রাজ্য, ঠিক আছে, বা পাল বংশ আমরা বলতে পারি। এর আগে আমরা যারা তোমরা এর আগে ক্লাসটি দেখোনি শশাঙ্ক সম্পর্কে, দেখো শশাঙ্ক আমাদের মারা যায় কত খ্রিস্টাব্দে বা সালে? 606 থেকে 637, মানে 606 থেকে ও রাজত্ব শুরু করেছিল, মানে শশাঙ্ক, গৌড় শশাঙ্ক থেকে 37 পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। তো 37-এ তিনি মারা গিয়েছিলেন এবং 37-এ মারা যাওয়ার পর বাংলাটা পুরোপুরিভাবে কার দখলে এসেছিল? হর্ষবর্ধনের দখলে এসেছিল। এবার দেখো, হর্ষবর্ধন মারা যায় 647 খ্রিস্টাব্দে। কত সালে? 647 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবার 647 খ্রিস্টাব্দে মারা যাওয়ার পর বাংলায় এক ধরনের অরাজকতা প্রায় 100 বছর চলেছিল। প্রায় আমরা বলতে পারি 650 থেকে কত? 650 থেকে 750 পর্যন্ত প্রায় 100 বছর এই অরাজকতা চলেছিল, যেটা আমরা মৎস্য ন্যায়ের যুগ নামে বলতে পারি। মৎস্য ন্যায়, যেটাকে আমরা মৎস্য ন্যায়ের যুগ বলি। এই মৎস্য ন্যায়ের যুগকে কেন্দ্র করে বা মৎস্য ন্যায়ের যুগকে শেষ করার জন্য বাংলার মধ্যে একজন রাজাকে বসিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে নির্বাচিত রাজা, যার নাম হচ্ছে গোপাল। তোমরা দেখতেই পাচ্ছ
এই গোপাল 750 থেকে 770 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু বাংলায় রাজত্ব করবে। তো গোপাল সম্পর্কে আমরা পড়ে নিই। এই মৎস্য ন্যায়কে কেন্দ্র করে পরবর্তীকালে আমাদের বাংলার একজন নির্বাচিত রাজা হয়, যার নাম কি বললাম, গোপাল। ঠিক আছে, তো দেখো কি বলা হচ্ছে, পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল পরীক্ষায় আসে। তিনি ছিলেন একজন বৌদ্ধ ধর্মের অনুরাগী। তিনি কিন্তু একজন নির্বাচিত রাজা, জনগণই তাকে সিংহাসনে বসিয়েছিলেন। দেখো নেক্সট দেখো কি রয়েছে, তিনি অদন্তপুরে মহাবিহার স্থাপন করেছিলেন। তার রাজধানী ছিল কোথায়, মুঙ্গের। এই মুঙ্গেরটা বর্তমানে কোথায় রয়েছে, বিহারে। ক্লাসটি কিন্তু বড় হতে চলেছে, তোমরা ধৈর্য সহকারে সেই ক্লাসটি কিন্তু আমার এই ক্লাসটি কিন্তু দেখবে। ঠিক আছে, এরপরে দেখো গোপালের পরে গোপালের ছেলে ধর্মপাল, যেখানে 770 থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করবে। কত বছর, 40 বছর মেনলি। দেখো তিনি ছিলেন পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, পরীক্ষায় আসে। তার উপাধিগুলো উত্তরাপদ স্বামী, পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজা ধীরাজ তার উপাধি ছিল। ধর্মপালের রাজধানী ছিল কি, পাটলিপুত্র, এখন বর্তমানে বিহারের পাটনা। নেক্সট দেখো ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার পরীক্ষায় আসে এবং সোমনাথপুরী স্থাপন করেছিল। তার সময় থেকেই ত্রিশক্তি সংঘর্ষ পরীক্ষায় আসে শুরু হয়। কৌনজকে ঘিরে বাংলার পাল বংশ, প্রতিহার বংশ এবং রাষ্ট্রকূট বংশ মধ্যে এই সংঘর্ষ লিপ্ত হয়। ত্রিশক্তি সংঘর্ষ পরীক্ষায় আসে যে বাংলার কোন রাজার সময় ত্রিশক্তি সংঘর্ষ শুরু হয়। ত্রিশক্তি কৌনজকে কেন্দ্র করে। কৌনজ এখন যদি আমরা দেখি বর্তমান তার অবস্থান মানে উত্তরপ্রদেশকে কেন্দ্র করে। তো উত্তরপ্রদেশকে কেন্দ্র করে ত্রিশক্তি সংঘর্ষ শুরু হয়। বাংলার পাল রাজা এবং প্রতিহার রাজা এবং রাষ্ট্রকূট রাজাদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। নেক্সট দেখো কি রয়েছে, দেখো দেবপাল সম্পর্কে আমরা জেনে নিই। দেখো নেক্সট রাজা হচ্ছে আমাদেরকে দেবপাল, যেখানে 810 থেকে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব চলেছিল, মানে রাজত্ব করেছিল। এ কিন্তু 40 বছর রাজত্ব করেছিল। ধর্মপালও 40 বছর, দেবপালও কিন্তু 40 বছর। দেখো পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন এই দেবপাল। উপাধিগুলো কি, উপাধিগুলো পরীক্ষায় আসে। উত্তরাপদ স্বামী। দেখো বাদল স্তম্ভ লিপি থেকে, এটা কিন্তু পরীক্ষায় আসে, বাদল স্তম্ভ লিপি থেকে দেবপাল সম্পর্কে কিন্তু জানা যায়। তিনি গুজরাজ, মিহিরভোজ এবং রাষ্ট্রকূট রাজ প্রথম অমবর্ষকে কিন্তু তিনি পরাজিত করেন। তার রাজধানী কোথায়, মুঙ্গের, বিহারে অবস্থিত বর্তমানে। নেক্সট দেখো কি রয়েছে, প্রথম মহিপাল। দেখো প্রথম মহিপাল 988 থেকে 1038 খ্রিস্টাব্দ। এবার দেখো এখানে একটি কোশ্চেন আসতে পারে যে 850-এর পর তোমরা দেখতেছো 988, তাহলে প্রায় 100-150 বছর কি হলো। 100-150 বছর এই যে পালদের যে ক্ষমতা সেটা খর্ব হয়েছিল, মানে কমে গিয়েছিল, যার ফলে পালদের সম্পর্কে আর বিশেষ কিছু জানা যায়নি। কিন্তু পরবর্তীকালে যে রাজা আছে প্রথম মহিপাল, এ কিন্তু পাল বংশের যে আগের যে গৌরবটা সেটাকে আবার নিয়ে আসে, আগের মতো করে পুনরুদ্ধার করে নিয়ে আসে। ঠিক আছে, দেখো কি বলছে, তিনি ছিলেন পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। কি বললাম, তিনি ছিলেন পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা, কারণ তিনি যে আগের যে গৌরব, পালদের যে আগের গৌরব, আগের যে ক্ষমতা সেটা তিনি কিন্তু আবার ছিনিয়ে নিয়ে আসেন। ঠিক আছে, পুনরুদ্ধার করার সক্ষম হয়েছিলেন তিনি। তাই থেকে কি বলা হচ্ছে, পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। এটা কিন্তু পরীক্ষা তোমাদের দিয়ে দেয়। নেক্সট দেখো পাল সাম্রাজ্যের হৃত গৌরব পুনরুদ্ধারে তিনি সক্ষম হন, যেটা আমি বললাম। তার রাজত্বকালে গজনীর সুলতান মাহমুদ বারংবার ভারত আক্রমণ করেন। দেখো গজনীর সুলতান মাহমুদ তিনি গজনীর রাজা ছিলেন, যে কিনা 1000 থেকে এই 1027 খ্রিস্টাব্দের মধ্যে আমরা যদি দেখি টোটাল 17 বার ভারত আক্রমণ করেছিল। কতবার, 17 বার ভারত আক্রমণ করেছিল। এবং তার ভারত আক্রমণের মূল যদি আমরা লক্ষ্য দেখি, ভারতের সম্পদ লুট করা। গজনী সুলতান মাহমুদের লক্ষ্য কি ছিল, ভারতের সম্পদ লুট করা। ঠিক আছে, ভারতে ইসলাম ধর্মের প্রচার করা, এটা হচ্ছে তার মূল লক্ষ্য গজনী সুলতান মাহমুদের। দেখো তার রাজত্বকালে রাজেন্দ্র চোল, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, 1022 খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ করেন। এই যে রাজেন্দ্র চোল কোথাকার রাজা ছিলেন, এরা চোল রাজ্যের রাজা। এবার যদি বলা হয় চোলরা কোথাকার রাজা, চোল যে রাজবংশটা রয়েছে কোথাকার রাজবংশ, এটা হচ্ছে আমাদের তামিলনাড়ু।
কোথাকার? তামিলনাড়ু। বর্তমানে যে আমাদের তামিলনাড়ু রয়েছে, এই তামিলনাড়ুর মধ্যে চোল রাজারা রাজত্ব করত, যার মধ্যে রাজেন্দ্র চোল ছিল, যে কিনা 1022 খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ কিন্তু করেছিলেন। ওকে, নেক্সট চলো। নেক্সটে কি রয়েছে? দ্বিতীয় মহিপাল। চলো দ্বিতীয় মহিপাল সম্পর্কে জেনে নিই। দ্বিতীয় মহিপাল যে কিনা 1072 থেকে 1075, মাত্র 3 বছর রাজত্ব করেছিল। দেখো কি রয়েছে, তার রাজত্বকালে বরেন্দ্র ভূমিতে, বরেন্দ্র ভূমি বলতে আমাদের উত্তরবঙ্গের কথা বলা হচ্ছে, ঠিক আছে, কৈবত্য বিদ্রোহ দেখা যায়। এটা পরীক্ষা আসে। কৈবত্য বিদ্রোহের নায়ক ছিলেন কে? দিব্যক বা দিব্যক। দিব্যকের কাছে এই দ্বিতীয় মহিপাল পরাজিত হয় এবং নিহত হয়, মানে মারা যায়। তো কৈবত্য বিদ্রোহ কোথায় হলো? কৈবত্য বিদ্রোহ উত্তরবঙ্গে হলো। এবার কৈবত্য কাদের বলা হচ্ছে? কৈবত্য অ্যাকচুয়ালি আমরা যদি বলি, কৈবত্যরা হচ্ছে নৌকার মাঝি বা জেলে। কি বললাম? কৈবত্যরা হচ্ছে নৌকার মাঝি বা জেলে। এদের প্রধান কাজ কি ছিল? এরা নৌকো চালাতো, প্লাস এদের প্রধান আরেকটা জীবিকা ছিল মাছ ধরা। কিন্তু বৌদ্ধ ধর্মাবলীরা কোনো প্রাণীকে তারা হত্যা করতেন না, তাই তারা মাছ মারা এটা বন্ধ করে দেন। যার ফলে কৈবত্যরা, যারা নৌকার মাঝি ছিলেন প্লাস যারা মাছ মারতেন, তাদের একটা কি বলবো, তাদের জীবিকার মধ্যে আঘাত পড়ে যায়, তাই না? যার ফলে তারা বিদ্রোহ করেন। এবং বিদ্রোহের আরো বিশেষ কারণ রয়েছে। সেখানকার যে কৈবত্য এলাকাটা যে রয়েছে, আমাদের উত্তরবঙ্গে যে এলাকাটা রয়েছে, সেখানকার জমিদাররা তারা এই কৈবত্যদের কিন্তু সাহায্য করেছিল, যার ফলে এই আন্দোলনটা আরো দীর্ঘ হয়েছিল এবং মহামারীর রূপ ধারণ করেছিল। যার ফলে আমরা দেখবো যে দ্বিতীয় যে মহিপাল রয়েছে তাকে কিন্তু মেরে ফেলা হয়, রাজাকেও কিন্তু মেরে ফেলা হয়। এরপরে দেখো কি রয়েছে, সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে কৈবত্য বিদ্রোহ সম্পর্কে বর্ণিত রয়েছে। তো রামচরিত কাব্য কার লেখা? সন্ধ্যাকর নন্দীর লেখা। এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপকামিং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এবং এসএসসি জিডির ক্ষেত্রে কিন্তু অবশ্যই। বোঝা গেল? ওকে, নেক্সট দেখো। এরপরে রয়েছে রামপাল, যে 1077 থেকে 1130 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করবে। দেখো কি বলা রয়েছে, তিনি ছিলেন পাল বংশের শেষ পরাক্রান্ত নরপতি, মানে শেষ শক্তিশালী রাজা যদি দেখি, রামপাল। বোঝা গেল? দেখো, সন্ধ্যাকর নন্দীর রচিত রামচরিতের নায়ক তিনি। এখানে কাকে বলা হচ্ছে? রামপালকে। রামচরিতের নায়ক হচ্ছে কে? রামপাল। তো সন্ধ্যাকর নন্দীর লেখা কি? রামচরিত। গঙ্গা ও করতোয়ার সঙ্গম স্থলে তিনি রামাবতী শহর বা রামাবতী নগরে রাজধানী স্থাপন করেছিলেন। এরপরে দেখো, রামপালের সহকবি সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থ থেকে জানা যায় রামপাল কৈবত্য বিদ্রোহের নেতা ভীমকে, পরবর্তীকালে ভীম ছিল কৈবত্য বিদ্রোহের নেতা, তাকে পরাজিত এবং নিহত করেন। এরপরে রয়েছে, দেখো কি রয়েছে, পাল যুগের শ্রেষ্ঠ কবি সন্ধ্যাকর নন্দী আর পাল বংশের শেষ রাজা মদন পাল। এই দুটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কি বললাম? পাল যুগের পাল বংশের কি বললাম, পাল যুগের শ্রেষ্ঠ কবি হচ্ছে আমাদের সন্ধ্যাকর নন্দী এবং শেষ রাজা মদন পাল। পরীক্ষা কিন্তু আসে। ওকে, অন্যান্য তথ্য দেখে নিই পাল বংশ সম্পর্কে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার হবে। কি বললাম? ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্লাস বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করো। যারা যারা তোমাদের এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছে তাদেরকে শেয়ার করো। দেখো অন্যান্য তথ্য কি রয়েছে, দেখো পাল ও সেন যুগের প্রধান সামুদ্রিক বন্দর হলো কে? তাম্রলিপ্ত এবং সপ্তগ্রাম। নেক্সট দেখো, পাল যুগে চর্যাপদ রচিত হয়। এই চর্যাপদটা কি? বাংলা ভাষার আদি রূপ হচ্ছে আমাদের চর্যাপদ। কি বললাম? বাংলা ভাষার আদি রূপ হচ্ছে চর্যাপদ। পরবর্তীকালে দেখবো যে চর্যাপদের পুঁথি কে উদ্ধার করবে? নেপাল থেকে চর্যাপদের পুঁথি কিন্তু উদ্ধার করা হবে। ঠিক আছে, দেখো আরব ব্যবসায়ী সুলেমান পাল রাজাদের সময় ভারতে আসেন এবং পাল বংশকে রুহিমি নামে আখ্যায়িত করেন। আর পাল রাজারা কি করেন? তাম্র মুদ্রা কিন্তু প্রচলন করেন। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো আমাদের পাল বংশ এখানে কিন্তু এন্ড হলো। ঠিক আছে, পাল সাম্রাজ্য এখানে সমাপ্ত হলো। এরপরে আমরা সেন বংশ সম্পর্কে কিন্তু জানবো। তো নেক্সট যে বংশটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেন বংশ বা সেন সাম্রাজ্য।
তো দেখো সেন বংশ, এই পাল বংশের পতনের পরে কিন্তু সেন বংশ বাংলার মাটিতে উত্থিত হয়। ঠিক আছে, দেখো কি বলছে, সামন্ত সেন সম্পর্কে আমরা আলোচনা করি প্রথমে। দেখো সেন বংশের প্রতিষ্ঠাতা কে, এই সামন্ত সেন। বিজয় সেনের দেওয়াপাড়া লিপি, বিজয় সেনের কি লিপি, দেওয়াপাড়া লিপি থেকে জানা যায় যে দক্ষিণ ভারতের কর্ণাটক ছিল সেনদের আদি বাসস্থান। তো সেনরা কোথায় বসবাস করতো আগে, কর্ণাটকে, দক্ষিণ ভারতের কর্ণাটকে। ঠিক আছে, তারপরে তারা বাংলার মধ্যে চলে আসে। এবার দেখো হেমন্ত সেন সম্পর্কে জেনে নিই। সামন্ত সেনের ছেলে হেমন্ত সেন এই সেন বংশে কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা। কি বললাম, সামন্ত সেনের ছেলে হেমন্ত সেন এই সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি মহারাজা ধীরাজ উপাধি কিন্তু নিয়েছিলেন। এবার দেখো বিজয় সেন, তো বিজয় সেনটা একটু হাইলাইট করতে ভুলে গেছি, ঠিক আছে, তোমরা দেখে নেবে। তো বিজয় সেন দেখো, যেখানে 1098 থেকে 1158 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিল। দেখো তিনি ছিলেন স্বাধীন সেন বংশের প্রতিষ্ঠাতা। উমাপতি ধরের রচিত দেওয়াপাড়া লিপি থেকে তার সম্পর্কে কিন্তু জানা যায়। ওকে, নেক্সট দেখো বিজয় সেন সম্পর্কে আমরা জেনে নিই। আরো কিছু কি পয়েন্টস রয়েছে বিজয় সেন সম্পর্কে। দেখো তার রাজধানী ছিল বিজয়পুর এবং বিক্রমপুর, কিন্তু এটা এখন বর্তমানে কোথায়, বাংলাদেশে কিন্তু। নেক্সট দেখো তিনি প্রথম বাংলাদেশে একটি শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করেন। উপাধি কি, তার কি উপাধি রয়েছে, পরমেশ্বর পরম ভট্টারক এবং মহারাজা ধীরাজ, তিনি কিন্তু এই উপাধিগুলো নিয়েছিলেন। তো এটা গেল আমাদের বিজয় সেন সম্পর্কে। এবার বিজয় সেনের ছেলে বল্লাল সেন সম্পর্কে আমরা জেনে নেব। বল্লাল সেন যে কিনা 1158 থেকে 1179 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। বুঝে গেল, দেখো বল্লাল সেন তিনি ছিলেন সেন বংশের শ্রেষ্ঠ রাজা। তো বল্লাল সেন হলো কি, সেন বংশের শ্রেষ্ঠ রাজা। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, তিনি বাংলায় প্রথম সমাজ সংস্কারক, কি বাংলার প্রথম সংস্কারক রাজা হিসেবে কিন্তু পরিচিত ছিলেন। তিনি কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। এরপরে দেখো কৌলিন্য প্রথার পরীক্ষায় আসে যে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন, বল্লাল সেন। তিনি শৈব ধর্মের বিশ্বাসী ছিলেন। তিনি হিন্দু ক্রিয়াকর্ম এবং আচার পদ্ধতি সম্পর্কে দান সাগর ভীষণ ইম্পর্টেন্ট আর অদ্ভুত সাগর নামে কি করেছিলেন, দুটি বই বা গ্রন্থ রচনা করেছিলেন। এরপরে দেখো বল্লাল সেনের গুরু ছিলেন কে, অনিরুদ্ধ ভট্ট। এটা পরীক্ষায় দিয়ে দেয় তোমাদের। নবদ্বীপের শাসক বুদ্ধিমত্ত খাঁর নির্দেশে আনন্দ ভট্ট, কি নাম, আনন্দ ভট্ট বল্লাল সেনের সম্পর্কে বল্লাল চরিত নাটক বা গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থ থেকে মগধ এবং মিথিলা রাজ্য জয় সম্পর্কে আমরা জানতে পারি। মগধ বলতে আমাদের বর্তমানে বিহার প্লাস ঝাড়খণ্ড প্লাস উত্তরপ্রদেশের কিছু অংশকে কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে, সেই রাজ্যগুলো তিনি জয় করেছিলেন এই বল্লাল সেন। এরপরে দেখো কি রয়েছে, লক্ষণ সেন, বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন সম্পর্কে আমরা এখন জানবো। দেখো লক্ষণ সেন 1179 থেকে 1205 পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিলেন। এবার দেখো কি রয়েছে, তিনি ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা, পরীক্ষায় দেয়। উপাধি কি, বাংলার বিক্রমাদিত্য গৌড়েশ্বর পরম বৈষ্ণব, তার হচ্ছে উপাধি। এবার দেখো তার সময় পঞ্চরত্ন কিন্তু বিরাজ করতেন আমাদের এই যে লক্ষণ সেনের রাজসভায়। দেখো লক্ষণ সেনের রাজসভায় 5 জন গুণী ব্যক্তিকে একত্রে পঞ্চরত্ন কিন্তু বলা হয়। তারা হলেন কে, শরণ, ধৈ, প্রবন্ধুত, এর রচয়িতা হচ্ছে প্রবন্ধুত, আর ধৈ হচ্ছে অ্যাকচুয়ালি প্রবন্ধুতের রচয়িতা, উমাপতি ধর, গোবর্ধন আর্য সপ্তশতী এর রচয়িতা, জয়দেব গীত গোবিন্দ এর রচয়িতা। পরীক্ষায় বারবার দেয় যে গীত গোবিন্দ বইটি বা গ্রন্থটি কার লেখা, জয়দেবের লেখা। জয়দেব ছিলেন লক্ষণ সেনের কিন্তু সভাকবি, পরীক্ষায় কিন্তু দিয়ে দেয়, ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে দেখো লক্ষণ সেন তার পিতার অসমাপ্ত গ্রন্থ অদ্ভুত সাগর কিন্তু সমাপ্ত করেন, এটিও ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে দেখো
হলায়ুদ ছিলেন তার প্রধানমন্ত্রী। রাজধানী কোথায়? গৌড়। রাজধানী কোথায়? গৌড়। আর গৌড়ের নতুন নাম হয় লক্ষণাবতী। দেখো 1199 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবকের সেনাপতি, কুতুবুদ্দিন আইবকের সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বিহার জয় করে অদন্তপরি হবে, এটা তদন্তপরি না, এটা অদন্তপরি বিহারটিকে ধ্বংস করেন কিন্তু তার সময়। বোঝা গেল? এরপরে দেখো কি রয়েছে, দেখো 1199 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টি কোথায়? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করেন কিন্তু। ঠিক আছে, এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা যখন আক্রমণ করবেন তখন অদন্তপুরী মহাবিহার প্লাস আমরা যদি দেখি কি হচ্ছে বিক্রমশিলা মহাবিহার, কিন্তু এর আগে আমরা যদি দেখি আলাউদ্দিন খলজি, কি নাম? এই আলাউদ্দিন খলজিও কিন্তু আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দিবেন। ঠিক আছে, এরপরে দেখো 1201 থেকে 1202 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন এবং বাংলা দখল করেন। এরপরে দেখো মিনহাজউদ্দিন সিরাজ তাকে হিন্দুস্তানের খলিফা বলে অভিহিত করেন। কাকে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজিকে। কেশব সেন ও বিশ্ব সেনের পর 1260 খ্রিস্টাব্দে সেন বংশের পতন হয়। তো এখানে আমাদের সেন বংশ কিন্তু এন্ড হয়ে গেল, মানে সমাপ্ত হয়ে গেল। সেন বংশ কি হলো এখানে আমাদের? সমাপ্ত কিন্তু হয়ে গেল। ওকে, সেন বংশ সম্পর্কে এখানে শেষ হলো। এরপরে আমরা দেখব দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারতের রাজ্য সম্পর্কে। দেখো ভিডিওটি একটু কিন্তু দীর্ঘমেয়াদী হবে, তোমরা ধৈর্য সহকারে কিন্তু পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে, কেউ কোথাও স্কিপ করবে না। স্কিপ না করে এই ভিডিওটি পুরোপুরি ভাবে দেখার চেষ্টা করবে, কারণ এই ভিডিওটি তোমাদের জন্যই কিন্তু নিয়ে আসা হয়েছে, শুধু এসএসসি জিডি স্পেশাল এই ভিডিওটি। ঠিক আছে, এছাড়া তোমরা যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দিবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি প্রযোজ্য, কিন্তু এটা এসএসসি জিডি ক্ষেত্রে এটা স্পেশাল একটা ভিডিও। তো তোমরা ভিডিওটি কেউ স্কিপ না করবে না কিন্তু। ঠিক আছে, তো ভিডিওটি অবশ্যই কিন্তু একটি লাইক দিবে, কারণ তোমাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে কিন্তু অনুপ্রেরণা যোগায়। তো দেখো প্রথমে যে বংশটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে চালুক্য বংশ। দেখো ইতিহাসে চালুক্যদের 4টি শাখা রয়েছে, বোঝা গেল? যথা বাতাপির চালুক্য, 2 হচ্ছে বেঙ্গির চালুক্য, 3 হচ্ছে কল্যাণের চালুক্য, 4 হচ্ছে গুজরাটের চালুক্য। এই 4টা চালুক্য সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিতভাবে ক্লাসে করব। ঠিক আছে, তো দেখো প্রথমে যেটা আমরা আলোচনা করব বাতাপির চালুক্য। ঠিক আছে, এটা হাইলাইট করার দরকার ছিল কিন্তু করা হয়নি। জয়সিংহ ছিলেন এই বংশে কিন্তু প্রথম রাজা। তো বাতাপির চালুক্য বংশ হচ্ছে মেন বংশ, তারপরে আমরা দেখবো বেঙ্গির চালুক্য, কল্যাণের চালুক্য, গুজরাটের চালুক্য, এগুলো ছোট ছোট বংশ। ঠিক আছে, মানে চালুক্যদেরই এগুলো শাখা, বুঝে গেল? এবার দেখো এই বাতাপি চালুক্যদের মধ্যে প্রথম যে রাজা হবেন তার নাম হচ্ছে প্রথম পুলকেশী। ঠিক আছে, জয়সিংহ এই বংশের প্রতিষ্ঠাতা, প্রথম রাজা, কিন্তু প্রথম পুলকেশী হচ্ছে মেন। ঠিক আছে, 535 থেকে 566 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করবেন। দেখো কি রয়েছে, তিনি ছিলেন বাতাপি চালুক্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তার আমলে চালুক্যদের রাজধানী আইহোল থেকে বাদামি বা বাতাবিতে কিন্তু স্থানান্তরিত হয়। বর্তমানে কর্ণাটকের কোথায়? বর্তমানে কর্ণাটক রাজ্যের বিজাপুর জেলা হচ্ছে কিন্তু এই বাদামি নগর। বোঝা গেল? এরপরে দেখো চালুক্যরা নিজেদের হরিতি পুত্র মানে ভগবানের পুত্র বলে দাবি করত। তোমরা ইনস্ক্রিপশন নিতে পারো ক্লাস 10 বা নোট ডাউন করে রাখতে পারো। নেক্সট দেখো প্রথম কীর্তিবর্মন। দেখো প্রথম কীর্তিবর্মন সম্পর্কে আমরা জেনে নিই, যেখানে 566 থেকে 597 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করবে। দেখো তিনি ছিলেন প্রথম পুলকেশীর কিন্তু পুত্র। তাহলে কি এই যে প্রথম কীর্তিবর্মন প্রথম পুলকেশীর কিন্তু পুত্র বা ছেলে। তার উপাধি কি ছিল? সত্যাশ্রয়, পুরকরণ বা পরাক্রম, বল্লভ, পৃথিবী বল্লভ। তিনি কীর্তি রাজা নামেও কিন্তু পরিচিত ছিলেন, কারণ কীর্তি তার নাম, তাই না? নেক্সট দেখো তাকে বাদামী নগরের স্রষ্টা বলা হয়। কি বলা হচ্ছে? তাকে বাদামী নগরের স্রষ্টা, কারণ তিনি বাদামী নগরকে পুরোপুরিভাবে
তৈরি করেছিলেন। বোঝা গেল? ওকে, নেক্সট দেখো, তিনি মৌর্যদের পরাজিত করে বিহার এবং বাংলাদেশ, মানে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কিন্তু তার রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেন। এরপরে দেখো, দক্ষিণ ভারতে তিনি চোল, পাণ্ড্য, তামিল রাজ্যগুলিকেও কিন্তু জয় করেছিলেন। তিনি মুক্তেশ্বর মন্দির নির্মাণ কিন্তু করেছিলেন। কিসের মন্দির? মুক্তেশ্বর মন্দির, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, মঙ্গলেশ 597 থেকে 610 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। দেখো, তিনি কীর্তিবর্মনের ভাই ছিলেন এবং কলচুরিদের পরাজিত করে উত্তর এবং মধ্য মহারাষ্ট্র কিন্তু তিনি জয় করেছিলেন। নেক্সট দেখো, তার উপাধি কি ছিল? রাণা বিক্রান্ত। এবার দেখো, তিনি গুজরাট, খাদেশ বা মালব কিন্তু জয় করেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো, মঙ্গলের সম্পর্কে আরেকটি কি পয়েন্টস রয়েছে। দেখো দেখো, তিনি নিজ পুত্র কে সিংহাসনে স্থাপন করার চেষ্টা করলে কীর্তিবর্মনের পুত্র দ্বিতীয় পুলকেশীর সঙ্গে, এই যে এই পয়েন্টটা দেখো, দ্বিতীয় পুলকেশীর সঙ্গে গৃহযুদ্ধে 610 খ্রিস্টাব্দে কিন্তু মারা যান, মানে নিহত হন। এবার দেখো, প্রথম কীর্তিবর্মনের ছেলের নাম দ্বিতীয় পুলকেশী, এবং দেখো মঙ্গলেশ চেয়েছিলেন তার পুত্রকে সিংহাসনে বসার জন্য, কিন্তু তার ভাইস্তা দ্বিতীয় পুলকেশী তার কাকাকে হত্যা করে তিনি সিংহাসনে কিন্তু বসেছিলেন। মানে সিংহাসন নিয়ে গৃহযুদ্ধ, বাড়িতে বাড়িতে যুদ্ধ লেগে গিয়েছিল, যাকে বলা হয় গৃহযুদ্ধ। এবার দ্বিতীয় পুলকেশী সম্পর্কে আমরা জেনে নেই। 610 থেকে 642 পর্যন্ত তিনি রাজত্ব করবেন। দেখো, তিনি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা, মানে দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের। তার সভাকবি রবি কীর্তির আইহোল প্রশস্তি থেকে তার সম্পর্কে জানা যায়। পরীক্ষায় বারবার দেয় যে আইহোল প্রশস্তি এর রচয়িতাকে, এর রচয়িতা হচ্ছে রবি কীর্তি। রবি কীর্তি কার সভাকবি? দ্বিতীয় পুলকেশীর সভাকবি। এটিও কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। দেখো, তিনি কৌনজের রাজা হর্ষবর্ধনকে নর্মদা নদীর তীরে কিন্তু পরাজিত করেছিলেন। তিনি হর্ষবর্ধনকে 620 খ্রিস্টাব্দে, কত? 620 খ্রিস্টাব্দে কিন্তু নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। দেখো, দ্বিতীয় পুলকেশী ছিলেন দাক্ষিণাত্যের প্রথম রাজা, যিনি দক্ষিণে স্বর্ণ মুদ্রা কিন্তু চালু করেছিলেন। স্বর্ণ মুদ্রা বলতে সোনার মুদ্রা তিনি চালু করেছিলেন দক্ষিণ ভারতে। তিনি বল্লভ, পৃথিবী বল্লভ, পরমেশ্বর, পরম ভগবত উপাধিতে ভূষিত হন। তিনি দক্ষিণাপথনাথ নামে কিন্তু পরিচিত ছিলেন। এবার দেখো, তার রাজত্বকালে হিউয়েন সাং 641 খ্রিস্টাব্দে দক্ষিণাত্যে বা দক্ষিণ ভারতে গিয়েছিলেন। ওকে, নেক্সট দেখো, দ্বিতীয় পুলকেশী সম্পর্কে জেনে নিই। দেখো, তার সময় থেকে পল্লব চালুক্য, কি বললাম? পল্লব চালুক্য সংঘর্ষের সূত্রপাত হয়, আর পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মনকে তিনি কিন্তু পরাজিত করেছিলেন। এরপরে দেখো, মহেন্দ্র বর্মনের পুত্র প্রথম নরসিংহ বর্মন কে? প্রথম নরসিংহ বর্মন পিতার পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য চালুক্য রাজধানী বাতাপি আক্রমণ করেন এবং 642 খ্রিস্টাব্দে দ্বিতীয় পুলকেশীকে হত্যা করে, মানে মেরে ফেলে নরসিংহ বর্মন। এরপর বাতাবি কোন্ড বা বাতাবি বিজেতায় কিন্তু উপাধি ধারণ করেছিলেন। ভীষণ ইম্পর্টেন্ট। তো প্রথম নরসিংহ বর্মন, দেখো তার বাবার কে ছিলেন? প্রথম মহেন্দ্র বর্মন। এবার দেখো, দ্বিতীয় পুলকেশী কি করেছিল? এই যে প্রথম মহেন্দ্র বর্মন যে রয়েছে তাকে কিন্তু পরাজিত করেছিল যুদ্ধের মধ্যে। এবার পরাজিত করার পর তাকে মেরে ফেলেছিল। এবার দেখো, তার ছেলে প্রথম নরসিংহ বর্মন, ঠিক আছে, কি বললাম? প্রথম নরসিংহ বর্মন পিতার পরাজয়কে একবারে মাথায় নিয়েছিল এবং পিতার পরাজয়ের হত্যাকে তিনি কি করেছিলেন? এটা প্রতিশোধ নেওয়ার জন্য বা প্রতিশোধ গ্রহণের জন্য তিনি বাতাবি, চালুক্যদের যে রাজধানী আছে বাতাবি, সেটা আক্রমণ করে দিয়েছিলেন এবং বাতাবিকে পুরোপুরিভাবে তছনছ করে দিয়েছিলেন। তছনছ করে দেওয়ার পর সেখানকার যে রাজা দ্বিতীয় পুলকেশীকে মেরে ফেলেছিলেন 642 খ্রিস্টাব্দে, এবং মেরে ফেলার পর তিনি বাতাবি কোন্ড বা বাতাবি বিজেতা কিন্তু উপাধি ধারণ করলেন। এরপরে দেখো, নেক্সট
প্রথম বিক্রমাদিত্য, যেটা 655 থেকে 681 খ্রিস্টাব্দ। এবার দেখো 642 থেকে 655 বা 55 আমরা বলতে পারি, এই দীর্ঘ 13 বৎসর চালুক্য সিংহাসন কিন্তু শূন্য থাকার পর প্রথম বিক্রমাদিত্য সিংহাসনে বসেন। 13 বছর এখানে কোন সিংহাসনের মধ্যে কোনো রাজাই কিন্তু সেখানে বসেনি, সবাই আতঙ্কে ছিলেন। কিন্তু পরবর্তীকালে প্রথম বিক্রমাদিত্য এই সিংহাসনে কিন্তু বসে পড়েন। তিনি কি কি করেন? তিনি দেখো চোল, পাণ্ডব, কেরলদের বশ্যতা স্বীকারে বাধ্য করেন এবং তার উপাধি কি ছিল? সত্যাশ্রয়, তোরাইরাজ, রাজমল্ল কিন্তু তিনি উপাধি দিয়েছিলেন। এরপরে দেখো বিনয়াদিত্য, চালুক্যর নেক্সট রাজা দেখবো কি? বিনয়াদিত্য, যে কিনা 681 থেকে 696 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করেন। তার রাজধানী কি ছিল? পলিভঞ্জ। তাকে কি বলা হতো? অ্যাকচুয়ালি পলিভঞ্জ কিন্তু বলা হতো, কিন্তু তার সঙ্গে বিশেষ আর কিছু দেওয়া নেই। এরপরে দেখো বিজয়াদিত্য, যেটা 696 থেকে 733 খ্রিস্টাব্দ। দেখো তিনি বিজাপুরের সঙ্গমেশ্বর শিব মন্দির কিন্তু নির্মাণ করেছিলেন। এরপরে দেখবো আমরা দ্বিতীয় বিক্রমাদিত্য, 733 থেকে 46 খ্রিস্টাব্দ। তিনি ছিলেন বাতাবির শেষ শক্তিশালী রাজা দ্বিতীয় বিক্রমাদিত্য। তার আমলে ভারতবর্ষে সর্বপ্রথম পার্সি উপনিবেশ কিন্তু গড়ে ওঠে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো কার সময় পার্সি উপনিবেশ গড়ে ওঠে? দ্বিতীয় বিক্রমাদিত্যের সময়। এরপরে দেখো কে আছে? দ্বিতীয় কীর্তিবর্ম, 746 থেকে 757 খ্রিস্টাব্দ। তার আসল নাম কি ছিল? রাজাপ্পা। তার উপাধি কি ছিল? বিদ্যা সত্যাশ্রয়। এরপরে দেখো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ কে? দন্তি দুর্গ দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করলে বাদামি চালুক্য বংশের বাদামিতে চালুক্য বংশধর পতন করেছিল। বোঝা গেল? এরপরে চালুক্য বংশ গেল। এরপরে দেখবো আমরা বেঙ্গির চালুক্য। আর আমরা জেনেছিলাম যে চালুক্যদের কয়টি শাখা? টোটাল 4টি শাখা। তো মেন শাখাটা হচ্ছে বাদামির চালুক্য, তারপর হচ্ছে আমাদের নেক্সট রয়েছে বেঙ্গির চালুক্য, আর তারপরে রয়েছে আমাদের কল্যাণের চালুক্য এবং শেষে গুজরাটের চালুক্য। তো বেঙ্গির চালুক্য সম্পর্কে আমরা জেনে নিই। দেখো কি রয়েছে? বেঙ্গির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? দ্বিতীয় পুলকেশীর ভাই। এই যে দ্বিতীয় পুলকেশী দেখলাম সিংহাসন আরোহণ করলো তার কাকাকে মানে হত্যা করে, এবং এই যে দ্বিতীয় পুলকেশীর ভাই কুব্জ বিষ্ণুবর্ধন এ কিনা বেঙ্গি চালুক্য প্রতিষ্ঠা করবেন অন্য জায়গায় গিয়ে। এরা বেঙ্গি চালুক্য বা পূর্বাঞ্চলীয় চালুক্য নামে কিন্তু পরিচিত। এরা পূর্ব দিকে এসে রাজত্ব কিন্তু শুরু করবে। রাজধানী কোথায়? রাজধানী দেখো বেঙ্গি, ভীষণ ইম্পর্টেন্ট। দেখো তারা চালুক্যদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিল এবং 1076 খ্রিস্টাব্দে চোল রাজ কুলোতুঙ্গ বেঙ্গি অধিকার করেন এবং চালুক্য বংশকে উচ্ছেদ করেন। বোঝা গেল? তো বেঙ্গি চালুক্য বংশ শেষ হয়ে গেল 1076 খ্রিস্টাব্দে। এরপরে দেখবো আমরা কল্যাণের চালুক্য বংশ। দেখো কল্যাণের চালুক্যরা হলো বাদামি চালুক্য বংশের একটি শাখা। 973 খ্রিস্টাব্দে বাদামি চালুক্যদের বংশধর দ্বিতীয় তৈলব বা তৈলব রাষ্ট্রকূট রাজ কাককে পরাজিত করেন এবং এই বংশের প্রতিষ্ঠা করেন। দেখো হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্গত কল্যাণী ছিল এই রাজ্যের রাজধানী। তারপরে তারা হায়দ্রাবাদে এই যে কল্যাণের চালুক্য বংশটা কিন্তু রাজত্ব করেছিল। দেখো কি রয়েছে? দ্বিতীয় তৈল এর উপাধি ছিল কি? মহারাজা ধীরাজ চক্রবর্তী। আর এই বংশের শেষ রাজাকে চতুর্থ সোমেশ্বর। এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়ে নিবে বা নোট ডাউন করে নিবে। নেক্সট দেখো গুজরাটের চালুক্য সম্পর্কে। দেখো কি রয়েছে? লাস্ট পার্ট আমাদের গুজরাটের চালুক্য সম্পর্কে কি রয়েছে। দেখো গুজরাটের চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে মুলা রাজা, যেখানে 940 খ্রিস্টাব্দে চাভাদা রাজবংশের শেষ শাসককে পরাজিত করে এই সাম্রাজ্যের কিন্তু সূচনা করেছিল। নেক্সট দেখো এই রাজবংশ 940 থেকে 1244 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু গুজরাটে এবং রাজস্থানের কিছু অংশে শাসন করেছিল। তার মানে ওভারঅল দেখা গেলে আমরা দেখবো যে দক্ষিণ ভারতের কর্ণাটক হচ্ছে মেন চালুক্যদের
চালুক্যদের ঘাঁটি এখান থেকে শুরু করলো, এখান থেকে একটি অংশ গেল এখানে, তাই না? কি বললাম, একটি অংশ গেল এইখানে, একটি গেল এই দিকে এবং একটি গেল এই দিকে। তো তারা চারটা বংশে রাজত্ব করা কিন্তু শুরু করে দিয়েছিল, তাই না? মেন ছিল আমাদের কর্ণাটক, তারপর পূর্ব দিকে একটা হায়দ্রাবাদে আর একটা আমাদের গুজরাট রাজস্থানে। বোঝা গেল? ওকে, নেক্সট দেখো, স্থানীয় ভাষায় এই পরিবারটিকে সোলাঙ্কি রাজবংশ কিন্তু নামেও পরিচিত, এটি কিন্তু পরীক্ষায় আসে। তো গুজরাটের চালুক্য বংশকে আরেক নাম কি? সোলাঙ্কি রাজবংশ, পরীক্ষায় কিন্তু বারবার দেয়, বুঝতে পারলে? রাজধানী দেখো, অনাহিলাভাদা, অনাহিলাভাদা কিন্তু তার রাজধানী। এবার দেখো 1024 থেকে 1025 খ্রিস্টাব্দে প্রথম ভীমের রাজত্বকালে, কার রাজত্বকালে? প্রথম ভীমের রাজত্বকালে গজনীর শাসক মোহাম্মদ গজনী এই রাজ্যে আক্রমণ করে এবং সোমনাথ মন্দির কিন্তু হামলা করেছিল বা ধ্বংস করেছিল কিন্তু তার সময়। তো সেই সময় গুজরাটে চালুক্যরা রাজত্ব করেছিল কিন্তু। আর আমি কি বললাম, 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে গজনী সুলতান মাহমুদ 17 বার কিন্তু ভারত আক্রমণ করেছিল। তো এটা মনে রাখতে হবে। এটা গেল এন্ড, আমাদের চালুক্য বংশ এন্ড হয়ে গেল বা সমাপ্ত হয়ে গেল। এরপরে আমরা রাষ্ট্রকূট বংশ সম্পর্কে জানবো। ওকে, দেখো রাষ্ট্রকূট বংশ, যেটা 753 থেকে 973 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করবে, 700 থেকে 900, 200 বছরের মতো। দেখো দন্তি দুর্গ হচ্ছে প্রথম রাজা, ঠিক আছে, যে কিনা 753 থেকে 756 পর্যন্ত রাজত্ব করবে। দন্তি দুর্গ বাতাপি চালুক্য বংশের শেষ রাজা কি দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করে রাষ্ট্রকূট বংশ কিন্তু সূচনা করবেন। এরপরে রাজধানী দেখো তার কে, তার মান্যক্ষেত বা মায়ানক্ষেত, মহারাষ্ট্রের সোলাপুরের নিকট তার কিন্তু রাজধানী, এখন মহারাষ্ট্রের সোলাপুরের নিকট। নেক্সট রাজা দেখো প্রথম কৃষ্ণ 756 থেকে 73 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করবেন। তিনি ইলোরায় কৈলাসনাথ মন্দির কিন্তু প্রতিষ্ঠা করবেন, আর এটি হলো বিশ্বের মধ্যে সর্ববৃহৎ একশিলা দ্বারা মন্দির, ঠিক আছে, কৈলাসনাথ মন্দির। এরপরে দেখো দ্বিতীয় গোবিন্দ, যেখানে 773 থেকে 780 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু রাজত্ব করবে, ঠিক আছে। দেখো তিনি অযোগ্য শাসক ছিলেন, তার ভাই ধ্রুব তাকে পরাজিত করে 780 খ্রিস্টাব্দ কিন্তু ক্ষমতা দখল করেছিল, ঠিক আছে। এবার নেক্সট দেখো, নেক্সট তোমরা একটু দেখে নাও। ওকে, নেক্সট দেখো ধ্রুব, এরপরে কি রাজত্ব করবে? ধ্রুব, যে কিনা 780 থেকে 992 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করবে। দেখো কি বলছে, তার সময় থেকেই উত্তর ভারতে কনৌজকে কেন্দ্র করে ত্রিশক্তি সংঘর্ষ শুরু হবে। আমরা এর আগে দেখলাম যে ধর্মপালের সময় পাল রাজা কি ছিলেন? ধর্মপাল। এবার পাল কি ছিল? পাল, প্রতিহার আর কি রাষ্ট্রকূট, তাই না? এই রাষ্ট্রকূটের মধ্যে কি তাহলে থাকলো? এই যে ধ্রুব কিন্তু তৃতীয় যে আমাদের কনৌজকে কেন্দ্র করে যে ত্রিশক্তি সংঘর্ষ হয়েছিল সেখানে কিন্তু যোগদান করেছিল, বোঝা গেল? এরপরে দেখো তৃতীয় গোবিন্দ, যেখানে 992 থেকে 814 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিল। দেখে নাও, তিনি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা। তাহলে তৃতীয় গোবিন্দ হলো আমাদের কি রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা। এবার দেখো কি রয়েছে, প্রথম অমোঘ বর্ষ, যেখানে 814 থেকে 877 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করবে। দেখো কনৌজকে কেন্দ্র করে হওয়া ত্রিশক্তি সংঘর্ষে একমাত্র তিনি অংশগ্রহণ কিন্তু করেননি। তাহলে প্রত্যেকটা রাজাই ত্রিশক্তি সংঘর্ষে অংশগ্রহণ করেছিল, যুদ্ধ করেছিল, কিন্তু দেখবো আমরা প্রথম অমোঘ বর্ষ তিনি কিন্তু এটা থেকে বিরত থাকবেন, বুঝা গেল? দেখো তার রচিত কন্নড় ভাষায় লেখা দুটি গ্রন্থ হলো কি রত্ন মল্লিকা
এবং কবিরাজ মার্গ, ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে দেখো দ্বিতীয় কৃষ্ণ, যেখানে 877 থেকে 914 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করে, তার সম্পর্কে বিশেষ কিছু জানা নেই। এবার দেখো তারপরের রাজা কি রয়েছে, তৃতীয় কৃষ্ণ, 940 থেকে 968 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু তিনি রাজত্ব করেছিলেন। দেখো তিনি সকল দক্ষিণা দিগপতি উপাধি ধারণ করেছিলেন। এরপরে দেখো চতুর্থ অমোঘবর্ষ বা কাল, 972 থেকে 963 খ্রিস্টাব্দ। দেখো তিনি ছিলেন এই বংশের শেষ রাজা। তার আমলে চালুক্য বংশীয় রাজা দ্বিতীয় তৈলব বা তৈলব 972 খ্রিস্টাব্দে রাষ্ট্রকূট রাজধানী মান্যক্ষেত বা মায়ানক্ষেত অধিকার করে কল্যাণী চালুক্য বংশ কিন্তু প্রতিষ্ঠা করেন। তো ওরা কিন্তু দেখবো যে রাষ্ট্রকূট রাজারা চালুক্যদের পতন করে কিন্তু এই রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠা করবেন, কিন্তু পরবর্তীকালে দেখা যাবে যে চালুক্যরা আবার এই রাষ্ট্রকূট বংশকে পরাজিত করে আবার কিন্তু কি করবেন, কল্যাণের চালুক্য বংশ কিন্তু প্রতিষ্ঠা করবেন, তাই না? তো এখানে কিন্তু হয়ে গেল আমাদের রাষ্ট্রকূট বংশের এন্ড বা সমাপ্ত, বোঝা গেল। নেক্সট যে বংশটা পড়বো সেটা হচ্ছে আমাদের পল্লব বংশ। তো পল্লব বংশ থেকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানবো। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে স্যার আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ করাও। তো আমি বিশেষ করে অলরেডি তোমাদের ভূগোল থেকে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু করিয়ে দিয়েছি, ঠিক আছে? আর তোমাদের এই যে আমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রি কিন্তু আজকের থেকে আমাদের কভার হয়ে যাচ্ছে। কি বললাম, আমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রি কিন্তু আজকের থেকে কভার হয়ে যাচ্ছে। তো এখান থেকেও পারলে আমি 100টা, কি বললাম, 100টা যে ইম্পর্টেন্ট যে জিকে রয়েছে এখান থেকে কিন্তু আমি করিয়ে দেব। তোমাদের যেগুলো আপকামিং পরীক্ষা এসেছে প্লাস আপকামিং পরীক্ষা আসতে পারে, ঠিক আছে, যেগুলো এসেছে অলরেডি আর যেগুলো এখন পর্যন্ত আসেনি বা আসতে পারে সম্ভাবনা রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের 100টা এমসিকিউ আমি করিয়ে দেব। তো তোমরা নেক্সট দিন যে আমার হিস্ট্রি ক্লাস রয়েছে সেখানে কিন্তু তোমরা 50টা এমসিকিউ পাবে, ঠিক আছে? তার নেক্সট যে শুক্রবার রয়েছে সেই দিনটা আমাদের ফাঁকা রয়েছে, সেখানে আমি তোমাদের 50টি এমসিকিউ করে দিব। তো টোটাল 100টা এমসিকিউ হয়ে যাবে। তো তোমরা ভিডিওগুলো কিন্তু দেখবে, আর ভালো লাগলে অবশ্যই ক্লাসটি লাইক করবে এবং অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে তোমাদের ক্লাসটি কেমন লাগছে, ঠিক আছে? আর তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে বাংলা ডিফেন্স একাডেমি, যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে তোমাদের পিডিএফ কিন্তু প্রদান করা হবে। তো আমাদের পিডিএফ এর যে কাজ সেটা কিন্তু চলছে, তো তোমরা সেখানে কিন্তু পিডিএফ গুলো পেয়ে যাবে। চলো নেক্সট যে বংশটা আমরা পড়বো সেটা হচ্ছে পল্লব বংশ। দেখো পল্লবরা ছিল পার্থিয়ানদের একটি শাখা, তার মানে এরা বিদেশি ছিল, ঠিক আছে? নেক্সট দেখো পল্লবদের প্রথম শাসক ছিলেন কে, সিংহ বিষ্ণু। তার রাজধানী কোথায় ছিল, কাঞ্চিপুর, এবার কর্ণাটকে রয়েছে, তাই না? পল্লব বংশের প্রথম রাজা ছিলেন কে, সিংহ বিষ্ণু। আর সিংহ বিষ্ণুকে লায়ন অফ দ্য আর্থ বলা হয়। কি বলা হয়, লায়ন অফ দ্য আর্থ, মানে পৃথিবীর সিংহ কিন্তু বলা হতো। দেখো পল্লব বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কে, শিব স্কন্দ বর্মন, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো পল্লব বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে, শিব স্কন্দ বর্মন, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষা দেয়। আর প্রথম সুবৃহৎ তামিল রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কে, সিংহ বিষ্ণু। বোঝা গেল? তো এটা হচ্ছে আমাদের পল্লব বংশ সম্পর্কে। দেখো তারপরে দেখো প্রথম মহেন্দ্র বর্মন, যেটা 600 থেকে 630 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করবে। এর উপাধিগুলো কি কি রয়েছে, বিচিত্র চিত্তা, গুণভর, মত্তবিলাস, চৈত্যাকারী। আর তার রাজধানী তার ধর্মগুরু কে ছিলেন, আপ্পার। দেখে নাও তোমরা। নেক্সট দেখো কি রয়েছে,
দেখে নাও তোমরা কি রয়েছে এখানে, একটু মিস্টেক হয়ে গেল, তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। দেখো নেক্সট যে রাজা রয়েছে প্রথম নরসিংহবর্মন 630 থেকে 668, তাই না? আমি বললাম না কিছুক্ষণ আগে যে দ্বিতীয় যে আমাদের পুলিশি রয়েছে তাকে হত্যা করবে কে? এই কিন্তু প্রথম নরসিংহবর্মন। দেখো তিনি পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন, ঠিক আছে। উপাধি কি? মহামল্ল বাতাবিকুণ্ড, কারণ তিনি দ্বিতীয় পুলকেশীকে হত্যা করে এই বাতাবিকুণ্ড উপাধি ধারণ করেন, বা বাতাবি যে নগরটা আছে সেটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে তিনি এই উপাধিটা কিন্তু নেবেন। দেখো মহাবলীপুরমের রথ মন্দির বা মামলাপুরম এবং মহাবলীপুরমের নগর তিনি তৈরি করবেন। আর মহাবলীপুরমের রথ মন্দিরগুলি সপ্ত প্যাগোডা নামে কিন্তু পরিচিত, ঠিক আছে, সপ্ত প্যাগোডা। আর মহাবলীপুরমের রথ মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে চিত্রের মধ্যে, মহাবলীপুরমের একটা রথ মন্দির, যেটা কোথায় রয়েছে? যেটা আমাদের কাঞ্চিতে রয়েছে, ঠিক আছে। এরপরে দেখো প্রথম পরমেশ্বর বর্মন 670 থেকে 695 খ্রিস্টাব্দ পরবর্তীকালে রাজত্ব করেছিলেন, এবং তারপরে রাজত্ব করেছিলেন দ্বিতীয় নরসিংহ বর্মন। এটা হাইলাইট করা হয়নি, মিস্টেক হয়ে গেছে। 695 থেকে 722 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। দেখো তিনি রাজসিংহ উপাধি গ্রহণ করেছিলেন। তার আমলে কৈলাসনাথ মন্দির কাঞ্চিতে এবং সোর মন্দির মহাবলীপুরমে কিন্তু তৈরি হয়েছিল। আর দশ কুমার চরিতম গ্রন্থের রচয়িতা কিন্তু বন্দি। এবার দেখো এটা কিন্তু আমাদের কৈলাসনাথ টেম্পল, ঠিক আছে। এটা কি বললাম? কৈলাসনাথ টেম্পল এখানে রয়েছে। কোথায় রয়েছে? এটা কাঞ্চিতে কিন্তু রয়েছে, ঠিক আছে। কাঞ্চিতে আমাদের কি রয়েছে? কৈলাসনাথ টেম্পল কিন্তু রয়েছে। এরপরে দেখো দ্বিতীয় পরমেশ্বর বর্মন সম্পর্কে আমরা জেনে নিই। দেখো দ্বিতীয় পরমেশ্বর বর্মন সম্পর্কে সেরকম কিছু নেই, গুরুত্বপূর্ণ কিছু কি পয়েন্টস নেই, তাই আমরা সেটা রাখিনি। এরপরে দেখবো আমরা কি দ্বিতীয় নন্দীবর্মন 730 থেকে 796 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো তিনি একজন নির্বাচিত রাজা ছিলেন। উপাধি কি? পল্লব মল্ল। এবং দেখো বৈকুণ্ঠ পেরুমল মন্দির তার সময় কাঞ্চিতে তৈরি হয়। আর দ্বিতীয় নন্দীবর্মন রাষ্ট্রকূট রাজা দন্তি দুর্গের কন্যা মেবারকে বিবাহ করেন। এবার দেখো পল্লব বংশের শেষ শাসক অপরাজিত বর্মন, পরীক্ষায় কিন্তু বারবার দিয়ে দেয়। পল্লব বংশের শেষ শাসকের নাম কি? অপরাজিত বর্মন। আদিত্য চোলের হাতে কিন্তু পরাজিত হন বা নিহত হন। তো এখানে আমাদের পল্লব বংশ এন্ড হয়ে গেল। এরপরে যে বংশটা বা আজকে লাস্ট বংশ পড়বো সেটা হচ্ছে আমাদের কি? চোল সাম্রাজ্য, ঠিক আছে, চোল সাম্রাজ্য। তো চোল বংশ আমরা যদি দেখি একটা তামিল রাজবংশ, চোলদের সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে জেনে নিই। দেখো কি রয়েছে? চোল সাম্রাজ্য বা চোল বংশ। চোল রাজবংশ ছিল একটি তামিল রাজবংশ। কি বংশ? তামিল রাজবংশ, ঠিক আছে। চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? কারিকর, পরীক্ষায় আসে। তিনি সিংহল জয় করেছিলেন, মানে বর্তমানে শ্রীলঙ্কা। তিনি শ্রীলঙ্কা কিন্তু জয় করেছিলেন। দেখো এরপর বিভিন্ন শক্তির আক্রমণের ফলে চোল শক্তি অবক্ষয় শুরু হয় এবং চোলরা ক্ষমতাহীন হয়ে পড়ে। এরপরে যে আসবে তার নাম হচ্ছে বিজয়ালয়। এই বিজয়ালয় থেকে আবার চোলদের যে আগের যে কি বলবো শক্তি সেটা পুনরুদ্ধার করে নিয়েছিলেন এই বিজয়ালয়, এবং বিজয়ালয় থেকে আমরা চোল বংশ সম্পর্কে কিন্তু পুরোপুরিভাবে জানবো। তো বিজয়ালয় যেখানে 860 থেকে 871 পর্যন্ত রাজত্ব করবে। দেখো কি রয়েছে? বিজয়ালয় ছিলেন চোল বংশের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন পল্লব রাজাদের অধীনে এক সামন্ত রাজা, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তীতে বিজয়ালয় এর পুত্র প্রথম আদিত্য চোল বংশের প্রতিপত্তি এবং মর্যাদা কিন্তু বৃদ্ধি করেছিল। আগে যে চোল বংশটা ছিল সেটা পুনরুদ্ধার তারা করেছিল। এরপরে দেখো প্রথম পরান্তক, তাই তো। তো প্রথম পরান্তক সম্পর্কে আমরা জেনে নেই। দেখো প্রথম পরান্তক যেখানে 907 থেকে
955 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। দেখো কি রয়েছে, প্রথম পরান্তক চোল রাজ্যের যথার্থ প্রতিষ্ঠাতা, তিনি মাদুরাই কোন্ড চোল উপাধি ধারণ করেছিলেন। 949 খ্রিস্টাব্দে প্রথম পরান্তক এবং রাষ্ট্রকূট রাজ তৃতীয় কৃষ্ণের মধ্যে তাক্কালামের যুদ্ধ সংঘটিত হয়। এই যে তাক্কালামের যুদ্ধ ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার দিয়ে দেয় যে তোমাদের তাক্কালামের যুদ্ধ। তো তাক্কালামের যুদ্ধ কাদের মধ্যে হলো? 949 খ্রিস্টাব্দে প্রথম পরান্তক ও রাষ্ট্রকূট রাজ তৃতীয় কৃষ্ণের মধ্যে কিন্তু তাক্কালামের যুদ্ধ সংঘটিত হয়। বোঝা গেল? এরপরে আমরা দেখব প্রথম রাজরাজ 985 থেকে 1014 খ্রিস্টাব্দ। এই যে রাজরাজের ছবি তোমরা দেখতে পাচ্ছ, রাজরাজ, প্রথম রাজরাজ। দেখো তিনি ছিলেন চোল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। এই হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রথম রাজরাজ লাক্ষাদ্বীপ মালদ্বীপও কিন্তু জয় করেছিলেন। ঠিক আছে, আমরা যদি দেখি আরব সাগরের মধ্যে কি রয়েছে, লাক্ষাদ্বীপ, এবং ভারত মহাসাগরের মধ্যে দেখবো আমরা মালদ্বীপ রয়েছে। ঠিক আছে, ভারতের ক্ষুদ্র প্রতিবেশী দেশ মালদ্বীপ, যার রাষ্ট্রপতি বর্তমানে রয়েছে মোহাম্মদ মুইজু, তাই না? এই মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি। দেখো সিংহল রাজ পঞ্চম মহেন্দ্রকে তিনি পরাজিত করেছিলেন। সিংহলের রাজাকেও তিনি পরাজিত করেছিলেন। প্রথম রাজরাজ চোল তাঞ্জোরে বৃহদেশ্বর বা রাজরাজেশ্বর মন্দির কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। ভীষণ ইম্পর্টেন্ট। তিনি চোলা মারাথান্ডা এবং মামুদি চোলা বা শিবপথ শেখরও কিন্তু উপাধি গ্রহণ করেছিলেন। ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে দেখবো আমরা প্রথম রাজেন্দ্র চোল সম্পর্কে। কি রয়েছে? প্রথম রাজেন্দ্র চোল, যে কিনা 1014 থেকে 1044 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিল, মানে প্রায় 30 বছর। দেখো তিনি ছিলেন চোল বংশের শ্রেষ্ঠ রাজা। তাহলে প্রথম রাজেন্দ্র চোল হচ্ছে কি এই চোল বংশের শ্রেষ্ঠ রাজা। তিনি চের, পাণ্ডু জয় করেছিলেন এবং কল্যাণী চালুক্য, বেঙ্গি চালুক্যদেরও তিনি কিন্তু পরাজিত করেন। এরপরে দেখো সিংহল রাজ পঞ্চম মহেন্দ্রকে পরাজিত করে সমগ্র সিংহল সাময়িকভাবে চোল সাম্রাজ্যভুক্ত করেছিলেন। বোঝা গেল? তিনি বাংলার পাল রাজা প্রথম মহিপাল, পূর্ব বাংলার গোবিন্দচন্দ্রকে পরাজিত করেছিলেন। প্রথম রাজেন্দ্র চোল প্রথম ভারতীয় রাজা, যিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ব্রহ্মদেশ বলতে গেলে মায়ানমার, মালদ্বীপ, জাভা, সুমাত্রা, ইন্দোনেশিয়া প্রভৃতি কিন্তু রাজ্য কিন্তু তিনি অধিকার করেছিলেন। মানে মোটামুটি বলতে গেলে ভারতের সমুদ্রের আশেপাশে যতগুলো দেশ রয়েছে, ভারতের যতগুলো রাজ্য রয়েছে, ঠিক আছে, সেগুলোকে তিনি সমগ্রকে জয় করেছিলেন। কারণ চোলদের যে শক্তি ছিল সেটা হচ্ছে, আমরা যদি দেখি তারা সমুদ্রে যে জাহাজ যে তারা খুবই শক্তিশালী ছিলেন। ঠিক আছে, মানে নৌবাহিনী তারা দক্ষ ছিলেন নৌবহরে, যদি আমি বলি। এবার দেখো গঙ্গেয় উপত্যকাকে বিজয় স্মরণে তিনি বা রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোলপুরম নামে কিন্তু নতুন রাজধানী স্থাপন করেন এবং নিচে গঙ্গাইকোন্ড বা গঙ্গা বিজেতা উপাধি ধারণ করেছিলেন। এরপরে দেখো প্রথম রাজেন্দ্র চোল উত্তম চোল মাতন্ড নামেও কিন্তু পরিচিত ছিলেন। তো প্রথম রাজেন্দ্র চোল সম্পর্কে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এগুলো কি পয়েন্টস, তোমরা সবাই নোট ডাউন করে নিবে কিংবা এটা স্ক্রিনশট করে রেখে দিবে এবং পড়বে। এরপরে দেখো প্রথম কুলোতুঙ্গ সম্পর্কে আমরা জেনে নিই। দেখো কি রয়েছে প্রথম কুলোতুঙ্গ সম্পর্কে। প্রথম কুলোতুঙ্গ দেখো কি রয়েছে, তিনি ছিলেন চোল বংশের শেষ শক্তিশালী শাসক। দেখো তিনি চীনে 72 জন ব্যবসায়ীকে প্রেরণ করেছিলেন। তিনি শ্রীলঙ্কাকে স্বাধীনতা দিয়ে দেন। আর শেষ চোল শাসককে ছিলেন তৃতীয় রাজেন্দ্র চোল। চোল বংশের শেষ শাসককে তৃতীয় রাজেন্দ্র চোল, এটা ইম্পর্টেন্ট রয়েছে। এবার চোলদের সম্পর্কে অন্যান্য তথ্য কি রয়েছে সেগুলো আমাদের জেনে রাখা ভালো,
কারণ আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে এগুলো থেকে কিন্তু প্রশ্ন করে। তো কি বলছেন, চোল রাজারা, কি চোল রাজারা শিবের উপাসক কিন্তু ছিলেন। চোলদের মুদ্রার নাম কাসু, পরীক্ষায় দিয়ে দেয়। চোল মুদ্রার নাম কি? চোল গ্রামীণ সমূহকে বলা হয় কুরম। গ্রামীণ শাসন ব্যবস্থা চোলদের সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উত্তর মেরু শিলালিপি থেকে জানা যায়। এবার দেখো, চোলদের স্থাপত্য রীতি দ্রাবিড় শিল্পরীতি নামে পরিচিত। দ্রাবিড় শিল্পরীতি ভীষণ ইম্পর্টেন্ট। ব্রোঞ্জ নির্মিত সর্বজনপ্রিয় নটরাজ মূর্তি তো চোল যুগে, এই যে নটরাজের মূর্তি আমরা দেখতে পাই, তাই না, ব্রোঞ্জ নির্মিত, সেটা আমাদের কি দেখবো, সেটা হচ্ছে আমাদের চোল যুগে। চোলদের কাছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নাক্কারাম এবং উলঙ্গ ভূমি নামে কিন্তু পরিচিত। এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কি রয়েছে, পঞ্চায়েত প্রথার ধারণা বা লোকাল সেলফ গভর্নমেন্ট চোলদের থেকে কিন্তু নেওয়া হয়েছে। আমাদের যে এখন পঞ্চায়েতের ধারণা, পঞ্চায়েতের 3টি স্তর, তাই না, এই যে পঞ্চায়েতের শাসন ব্যবস্থা, সেটা কিন্তু আমরা কাদের কাছ থেকে নিয়েছি, এই চোলদের কাছ থেকে কিন্তু নিয়েছি, লোকাল সেলফ গভর্নমেন্ট। এবার দেখো, চোল বণিক সংস্থার নাম কি, মণিগ্রাম। এবার দেখো স্থাপত্য, চোলদের বিভিন্ন স্থাপত্য দেখো, চোলেশ্বর মন্দির বিজয়ালয় করেছিলেন, করঙ্গনাথের মন্দির প্রথম পরান্তক করেছিলেন, কৌরকের মন্দির শিবের প্রথম কুলতঙ্গ করেছিলেন, বৃহদেশ্বর মন্দির বা রাজরাজেশ্বর মন্দির কি নির্মাণ করেছিল তাঞ্জোরে, প্রথম রাজরাজ, এবং বৃহদেশ্বর মন্দির বা গঙ্গাইকন্যা চোলপুরম প্রথম রাজেন্দ্র চোল। তো এটা আমাদের চোল সাম্রাজ্যের এই যে দেখতে পাচ্ছ তোমরা চিত্র বা স্থাপত্য। তো এই হলো আমাদের চোলদের সম্পর্কে বিস্তৃত বিবরণ। এবং আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে।